অনেক স্টুডেন্ট আছো যারা বই পড়তে চাও না, সারাদিন অনলাইনে ব্যস্ত থাকো, তাদের জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি পারফেক্ট। আশা করি এই ভিডিওটা অডিও আকারে দেওয়া হয়েছে, তোমরা যদি বারবার শোনো ইনশাল্লাহ পরীক্ষা A+ বা A গ্রেড পেয়ে যাবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শ্রাবণ। আজকে আলোচনা করব একাদশ, দ্বাদশ ও এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র প্রথম অধ্যায়। ব্যবসা কি বা ব্যবসা কাহাকে বলে? মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। এটা হলো সহজ সংজ্ঞা। অথবা বলা যায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন ও বন্টন সহ বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। খেয়াল করো, ব্যবসা হতে হলে অবশ্যই মুনাফা অর্জন থাকতে হবে। যেমন দেখো, তোমাদের শরীর ঠিক রাখার জন্য তোমরা কিন্তু ব্যায়াম করো। এই যে ব্যায়াম করো, এখানে কিন্তু মুনাফা অর্জন হয় না। ঘরের কোনো কাজ করো, এখানে কিন্তু মুনাফা অর্জন হয় না। যদি একটা দোকান দিয়ে কোনো একটি কাজ করো, তখন সেটা ব্যবসা। তাহলে ব্যবসা অর্জন করতে হলে প্রথমত কি থাকতে হবে? মুনাফা অর্জন থাকতে হবে। 2 নম্বর কথা হলো বৈধতা। ব্যবসার মধ্যে অবশ্যই বৈধতা থাকতে হবে। যেটার মধ্যে বৈধতা নাই সেটা ব্যবসা না। সাধারণত যারা নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে সেটা ব্যবসা হিসাবে গণ্য হয় না, কিন্তু মুনাফা হয়ে থাকে। ব্যবসার আওতা বা প্রকারভেদ। ব্যবসা মূলত 3 প্রকার: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প হলো উৎপাদনের বাহন। শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে। এখান থেকে 2টা প্রশ্ন পরীক্ষা আসে। শিল্পকে কেন উৎপাদনের বাহন বলা হয়? শিল্পের মাধ্যমে কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করা যায়? এখন এটা নিয়ে একটু আলোচনা করি। আলোচনা করার আগে একটু শিল্পের সংজ্ঞাটা বলি। কাঁচামালকে প্রক্রিয়াজাত করে রূপগত উপযোগ সৃষ্টি করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করাকে শিল্প বলে। যেমন দেখো, আলু এবং টমেটো, এই 2টা কিন্তু কাঁচামাল। যখন এটা চিপস তৈরি হয়, রূপটা কি হয়? পরিবর্তন হয়। তখন কি শিল্পের কাজ কি? কাঁচামালটাকে প্রক্রিয়াজাত করে রূপটা পরিবর্তন করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করা, সেটা হলো শিল্প। একটু আগে বলেছিলাম শিল্পকে কেন উৎপাদনের বাহন বলা হয়? শিল্পের মাধ্যমে কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে? উত্তর হলো, শিল্পের আগে সংজ্ঞাটা দিবা। শুধু শিল্পের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করে। যখন নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করে, সেটা রূপটাও পরিবর্তন হয় এবং উৎপাদনও নতুন কিছু হয়ে থাকে। যেমন দেখো, তুলা থেকে কি হয়? সুতা হয়। সুতা থেকে কি হয়? কাপড় হয়। কাপড়টাকে কি আমরা তুলা বলি? বলি না। তাহলে শিল্পের কাজটা কি? রূপটা পরিবর্তন করে নতুন 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 জিনিস তৈরি করা। এই জন্য শিল্পকে বলা হয় উৎপাদনের বাহন। আর শিল্প এইভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে। আমার কথা হলো, বইয়ের ভাষা নয়, নিজের ভাষায় বানিয়ে লিখবা। সবাই তো বইয়ের ভাষায় লিখে, নিজের ভাষায় যদি বানিয়ে লিখো তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। তারপরে চলে আসি শিল্পের প্রকারভেদ। শিল্প মূলত 5 প্রকার। তোমরা 9-10-এ পড়েছো 5 প্রকার, ইন্টারেও 5 প্রকার, কিন্তু ইন্টারে অনেক বইয়ে দেওয়া আছে কৃষি শিল্প। মানে কৃষি শিল্পটা টোটালি আলাদা। কৃষি শিল্প সম্পর্কে একটু বলে দেয়, মানে কৃষিকাজের সাথে জড়িত শিল্পই সাধারণত কৃষি শিল্প। যেমন কৃষি পণ্য সামগ্রী উৎপাদন করতে হলে জমি লাগে, উর্বর জমি লাগে, বৃষ্টিপাত লাগে, তাপমাত্রা লাগে, নদ নদী, খাল বিল, এগুলো সবগুলো মূলত কৃষি শিল্পর সাথে সম্পৃক্ত। আর কৃষি শিল্পের ক্ষেত্রে আমরা কি ফসল, মৎস্য, প্রাণী সম্পদ, এগুলো বন, এগুলো সব নিয়ে গঠিত সাধারণত কৃষি শিল্প। এখন এই শিল্প যে 5 প্রকার, সেটার মধ্যে নাম্বার 1 আছে প্রজনন শিল্প। এই প্রজনন শিল্প জিনিসটা কি? দেখো, মুনাফা অর্জনের উদ্দেশ্যে উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তার করার চেষ্টা বা প্রচেষ্টাই সাধারণত প্রজনন শিল্প। আমি বলে দিচ্ছি অবজেক্টিভ সহকারে, তোমার কাজে লাগবে। দেখো, নার্সারি, এগুলো কিন্তু মুনাফা অর্জনের উদ্দেশ্য হয়। হ্যাচারি, যেখানে মাছ চাষ হয়। তারপরে হাঁস মুরগি পালন, গরু মোটা তাজাকরণ, তারপরে বিভিন্ন ধরনের মৎস্য যা করা হয় সেগুলো হলো প্রজনন শিল্প। নিষ্কাশন শিল্প জিনিসটা কি?
অর্থাৎ যে শিল্পের প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ মানে মাটির নিচ থেকে, পানি থেকে, বায়ু থেকে আমরা যা উত্তোলন করি বা আহরণ করি সেটা হলো নিষ্কাশন শিল্প। এখান থেকে অবজেক্টিভ আসলে অনেক স্টুডেন্ট বুঝো না, তাহলে দেখো আমরা ভূগর্ভ থেকে মানে মাটির নিচ থেকে কি পেয়ে থাকি? কয়লা, যত ধরনের তেল, তৈল, ডিজেল, পেট্রোল, সোনা, রূপা, মাটির নিচ থেকে আমরা যা পাই এগুলো খনিজ। তারপরে নদী নালা খালবিল থেকে আমরা মাছটা যা পাই সেগুলো, বায়ু থেকে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যা পাই এই সবগুলো হলো নিষ্কাশন শিল্প। তারপরে হলো নির্মাণ শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, স্কুল, কলেজ, হসপিটাল, পদ্মা সেতু, যমুনা সেতু, মেট্রো রেল ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। আরেকটা হলো উৎপাদন বা প্রস্তুত শিল্প, অর্থাৎ মানুষের বিভিন্ন ধরনের শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামালকে ব্যবহার করে যে জিনিসটা তৈরি করা হয় সেটা হলো প্রস্তুত শিল্প। প্রস্তুত শিল্প কোনগুলা? যেমন এই যে ইয়াতে তৈরি করা হয়, গার্মেন্টস ফ্যাক্টরিতে আমরা যা কাপড় তৈরি করা হয় সেটা প্রস্তুত শিল্প। ইস্পাত, কল কারখানা যেগুলা পণ্য সামগ্রী তৈরি করা হয় সেগুলো হলো প্রস্তুত শিল্প। তারপরে হলো সেবা পরিবেশক শিল্প, যে শিল্প মানুষের জীবনযাত্রার মান সহজ এবং আরামদায়ক করে দিয়েছে সেটা হলো সেবা শিল্প। কোথা থেকে আমরা সেবা পাই? গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল, বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র, এগুলো থেকে আমরা সেবা পেয়ে থাকি। পরীক্ষা অনেক সময় আসে প্রাথমিক শিল্প জিনিসটা কি, মানে প্রকৃত প্রদত্ত আমরা যে সকল উপকরণগুলো পেয়ে থাকি, এই যে উপকরণগুলো রূপটা পরিবর্তন করে নতুন জিনিস তৈরি করা, অথবা প্রকৃত থেকে আমরা যে সম্পদগুলো পেয়ে থাকি এগুলো সংগ্রহ করা বা আহরণ করা, এই প্রাথমিক শিল্পের অন্তর্গত। বাণিজ্যকে বলা হয় বন্টনকারীর শাখা। তাহলে বাণিজ্যের সংজ্ঞাটা কি? উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছে দেওয়ার সকল প্রকার কাজকে বাণিজ্য বলে। পরীক্ষা এখানে একটা প্রশ্ন চলে আসে, বাণিজ্যকে কেন বন্টনকারীর শাখা বলা হয়? সহজ কথা, গ্রামে কৃষকরা পণ্য উৎপাদন করে, আমরা শহরে বসে ওই পণ্যগুলো পেয়ে থাকি। বিদেশে পণ্য উৎপাদন হয়, এগুলা আমরা বাংলাদেশে বসে পেয়ে থাকি। কিভাবে পেয়ে থাকি? বাণিজ্যের মাধ্যমে। অর্থাৎ এই বাণিজ্যের মাধ্যমে পণ্যগুলো বিভিন্ন জায়গায় সঠিকভাবে বণ্টিত হয়ে থাকে। বাণিজ্য দুই প্রকার, ট্রেড বা পণ্য বিনিময়, আর হলো সহায়ক কার্যাবলী। ট্রেড বা পণ্য বিনিময় কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয়ের কাজকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। আরেকটু কথা বলি, খেয়াল করো, পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী, এই সহায়ক কার্যাবলী পরীক্ষায় অবজেক্টিভ আকারে আসে। নিচে কোনটি সহায়ক কার্যাবলী? নামগুলো মনে রাখো, ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাত প্রসারণ বা বাজার প্রসারণ। তারপরে চলে যায় ট্রেড বা পণ্য বিনিময় দুই প্রকার, একটা হলো অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হলো বৈদেশিক বাণিজ্য। সহজ কথা, অভ্যন্তরীণ বাণিজ্য মানে কি? দেশের ভিতরে যে ব্যবসাটা হয়। আর বৈদেশিক বাণিজ্য মানে কি? দেশের বাইরে যে ব্যবসাটা হয়ে থাকে সেটা হলো বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য দুই প্রকার, একটা হলো পাইকারি ব্যবসা আর একটা হলো খুচরা ব্যবসা। পাইকারি ব্যবসা কি? যারা উৎপাদক থেকে অধিক পরিমাণে পণ্য সামগ্রী কিনে সরাসরি খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রি করে, সাধারণত সেটা পাইকারি ব্যবসা। আর খুচরা ব্যবসা কি? যারা পাইকার থেকে পণ্যগুলো কিনে আমাদের কাছে ভোক্তাদের কাছে বিক্রি করে, সেটা হলো খুচরা ব্যবসা। বৈদেশিক বাণিজ্য তিন প্রকার, আমদানি, রপ্তানি, পূর্ণ রপ্তানি। আমদানি মানে কি? এটা আমরা সহজে বুঝি, বিদেশ থেকে আনা। রপ্তানি মানে কি? দেশ থেকে বিদেশে পাঠানো। পূর্ণ রপ্তানি বাণিজ্য কি? এটা হলো এক দেশ থেকে পণ্য সামগ্রী এনে অন্য একটা দেশে সরবরাহ করা, সেটা হলো পূর্ণ রপ্তানি বাণিজ্য। প্রত্যক্ষ সেবা কি? 9-10 যেটা পড়েছ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, আইনজীবী, শিক্ষক যে সেবা প্রদান করে সেটা হলো প্রত্যক্ষ সেবা। এটা বললে হবে, আবার ইন্টারেক্টটাও বললে হবে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণ, গ্রাহক মানে আমাদের প্রয়োজন পূরণের কোনো সমর্থন, কাজ বা সুবিধাকে সাধারণত প্রত্যক্ষ সেবা বলে। আমাদের গ্রাহকের যেই কোনো প্রয়োজন পূরণের কাজ বা সমর্থন সেটা হলো প্রত্যক্ষ সেবা। যেমন আমাদের দেখো মৌলিক অধিকার তো আমরা জানি 5টা, অন্ন, বস্ত্র, বাসস্থান,
পাঁচটার মধ্যে তিনটা লাগেই, অন্ন, বস্ত্র, বাসস্থান। আর দুইটা হলো শিক্ষা এবং চিকিৎসা। এই যে শিক্ষা এবং চিকিৎসা যদি আমরা পাই, তাহলে আমাদের জীবনযাত্রার মানটা কি হয়? অনেক উন্নত হয়ে থাকে। তাই এই প্রত্যক্ষ সেবাটা হলো সাধারণত শিক্ষক, ডাক্তার, উকিল এগুলোর মধ্যে আমরা পেয়ে থাকি। আবার অনেক সময় আসে, প্রত্যক্ষ সেবাকে স্পর্শ করা যায়? উত্তর না। প্রত্যক্ষ সেবা কি দেখা যায়? না। প্রত্যক্ষ সেবাকে হস্তান্তর করা যায়? না। এগুলা বানিয়ে লিখবা। কারণ কি, আমি যদি মইরা যাই তাহলে আমি যে সেবাটা দিচ্ছি এটা কিন্তু হস্তান্তর করতে পারবা না, এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবা না, যেহেতু আমার কোনো অস্তিত্ব নাই। তার এই জন্য পরীক্ষা আবার আসে, প্রত্যক্ষ সেবা কি সংরক্ষণের যোগ্য না অযোগ্য? উত্তর, প্রত্যক্ষ সেবা সংরক্ষণের অযোগ্য। এগুলো বড় প্রশ্ন আসতে পারে, এই জন্য শর্টকাটে বলে দিচ্ছে, কারণ এটা সংরক্ষণ করা যায় না, যেহেতু আমার অস্তিত্বই থাকবে না। তাহলে কিভাবে আমরা সেটা সংরক্ষণ করব? সো প্রত্যক্ষ সেবাতে যেভাবে আসুক সেভাবে দিতে পারবা। ওকে, প্রত্যক্ষ সেবাতে শুধু জাস্ট একটা কি হয় জানো? অভাব পূরণ হয়। আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যদি এই ভিডিওটা যে অডিও আকারে দেয়া হয়েছে বারবার যদি শুনো, তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ ভালো করতে পারবা। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিবা, বেল আইকন প্রেস করে দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা, সাথে থাকবা। এখন একটু আলোচনা করি ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য। অর্থাৎ নাম্বার 1, ব্যবসা হতে হলে মুনাফা অর্জন উদ্দেশ্য থাকতে হবে। যেটার মধ্যে মুনাফা নাই সেটা ব্যবসা না। আমি এর আগে বলেছিলাম ডিটেলস মুনাফা অর্জন সম্পর্কে, সো এটা ডিটেলস বলতেছি না। ঝুঁকি বা অনিশ্চয়তা, ব্যবসার মধ্যে অবশ্যই ঝুঁকি বা অনিশ্চয়তা থাকতে হবে। যেটার মধ্যে ঝুঁকি নাই বা অনিশ্চয়তা নেই সেটা ব্যবসা হিসেবে গণ্য করা হয় না। এখান থেকে একটা প্রশ্ন চলে আসে, এই মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয় কেন? জিনিসটা হলো এরকম, যত বেশি ঝুঁকি অর্জন করতে পারবা তত বেশি মুনাফা হবে। তা এই জন্য বলতেছি ব্যবসার মধ্যে ঝুঁকি অবশ্যই বিদ্যমান, তাই আমরা ঝুঁকির উপর ডিপেন্ড করে মুনাফাটা বেশি হয়ে থাকে। আর একটা কথা বলি আমি তোমাদেরকে, সেটা হলো তোমরা যে খ নং প্রশ্নের উত্তর আলোচনা করবা, সব সময় আগে সংজ্ঞাটা দিবা, তারপরে প্রশ্নটা লিখবা। ঝুঁকি কি? ঝুঁকি তো আমরা জানি প্রকৃত ফলাফল প্রত্যাশিত ফলাফল থেকে ভিন্ন হওয়া, সাধারণত সেটা ঝুঁকি। যেমন তুমি করলাম যে চিন্তা করলা যে এই মাসে আমি 1,00,000 টাকা ব্যবসায় থেকে ইনকাম করব, তাহলে ইনকাম করেছো কত? 70,000 টাকা। তাহলে তোমার প্রত্যাশা ছিল কি? 1,00,000, পেয়েছো কত? 70,000। তাহলে এটা ভিন্ন হয়েছে না? সেটাই মূলত ঝুঁকি। লেনদেনের পৌনঃপুনিকতা, অর্থাৎ একটা লেনদেন বারবার সংঘটিত হওয়াকে লেনদেনের পৌনঃপুনিকতা বলা হয়। তুমি ঘরের জন্য সাধারণত ফার্নিচার বা আসবাবপত্র কিনলা, তোমার জন্য একটা মোটরসাইকেল বা বাইক কিনলা, আসলে সেইটা কিন্তু লেনদেনের পৌনঃপুনিকতা না। যদি মোটরসাইকেল বা বাইক বারবার কিনো, আসবাবপত্র যদি বারবার কিনো বিক্রি করো, তখন সেটার লেনদেনের পৌনঃপুনিকতা, অর্থাৎ কিনবা এবং বিক্রি করবা, ক্রয় করবা এবং বিক্রি করবা। আইনগত বৈধতা, এটাও আগে আলোচনা করেছি। ব্যবসার মধ্যে অবশ্যই আইনগত বৈধতা থাকতে হবে। যেটার মধ্যে আইনগত বৈধতা নাই সেটা ব্যবসা না। অবৈধ কোনো জিনিস ব্যবসা হিসাবে গণ্য করা হয় না। তারপরে ব্যবসার মধ্যে একটা জিনিস আছে স্বাধীন বৃত্তি বা পেশা। ব্যবসা হইতে হলে অবশ্যই স্বাধীনতা থাকতে হবে। স্বাধীনতা যেটার মধ্যে নেই সেটা ব্যবসা না। অনেক বইয়ের মধ্যে এই কথাটা নেই, আমি এটা বলে দিচ্ছি। ক্রয় ও বিক্রয়, ব্যবসার আরেকটা বৈশিষ্ট্য হলো ক্রয় এবং বিক্রয় থাকতে হবে। যেটার মধ্যে ক্রয় নাই বিক্রয় নেই সেটা ব্যবসা হিসেবে গণ্য করা হয় না। উপযোগ সৃষ্টি, ব্যবসার মধ্যে স্থানগত, কালগত, সময়গত, সত্যগত উপযোগ সৃষ্টি করে। যেমন দেখো, এখান থেকে অনেক সময় ছোট ছোট প্রশ্ন চলে আসে, যেমন কিসের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি করে? উত্তর, ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে পণ্যের সত্যগত বা মালিকানা সত্ত্ব উপযোগ সৃষ্টি করে। যখন একটা পণ্য ক্রয় করা হয় বা বিক্রয় করা হয়, এখানে মালিকানা কিন্তু চেঞ্জ হয়ে যায়। মনে করো তুমি একটা পণ্য বিক্রি করছো, তাহলে তোমার থেকে পণ্যটা কিন্তু চলে গেছে, মালিকানাটা পরিবর্তন হয়েছে। ক্রয়ের মধ্যে মালিকানা অর্জন হয় আর বিক্রয়ের মধ্যে মালিকানা স্থানান্তর হয়ে থাকে। তারপরে পরিবহন, পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সামগ্রী নেওয়ার জন্য আমরা পরিবহন ব্যবহার
করি, শর্টকাটে বলি, গুদামজাতকরণ পণ্যের সময়গত অসুবিধা দূর করে। দেখো কিছু কিছু পণ্য নির্দিষ্ট সময় উৎপাদন হয়, তার চাহিদাটা কি হয়, সারা বছর তাকে গুদামজাতকরণের মাধ্যমে চাহিদা পূরণ করা সম্ভব হয়ে থাকে। ব্যাংকিং সাধারণত সকল প্রকার টাকার লেনদেন অর্থাৎ অর্থগত উপযোগ সৃষ্টি করে। বীমা সব ধরনের ঝুঁকি বহন করে থাকে। ব্যবসার কার্যাবলী হালকা একটু আলোচনা করতেছি। অর্থাৎ ব্যবসা হইতে হলে উৎপাদন লাগবে, উৎপাদন ছাড়া তো ব্যবসা হয় না। ক্রয় বিক্রয়ের আগে আলোচনা করছি। ক্রয় কি, মানে অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা অর্জন করা, আর বিক্রয় হলে কি, অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর করা, সেটা হলো বিক্রয়। আর অর্থ কি, পরীক্ষা করার অনেক সময় প্রশ্ন আসে, অর্থকে ব্যবসার প্রাণ বলা হয় কেন? অর্থ আসলে ব্যবসার প্রাণ। কারণ কি, তোমার টাকা না থাকলে তুমি ব্যবসা করতে পারবে না। এটা একটা ঝালমুড়ির দোকান দাও আর বড় ফাস্টফুডের দোকান দাও আর বিশাল বড় ডিপার্টমেন্টাল স্টোর দাও, যেটাই দাও অর্থ লাগবে। অর্থ ছাড়া কখনোই ব্যবসা সম্ভব না। ঝুঁকি গ্রহণ এর আগে আলোচনা করছি। ঝুঁকি গ্রহণ ব্যবসার বৈশিষ্ট্য হয়, কার্যাবলীও হয়। পরিবহন আলোচনা করছি। পরিবহন পণ্যের স্থানগত অসুবিধা দূর করে। এখান থেকে প্রশ্ন চলে আসে, পরিবহন কিভাবে স্থানগত অসুবিধা দূর করে? কারণ কি, গ্রামে কৃষকরা পণ্য উৎপাদন করে, উৎপাদিত পণ্যগুলো আমরা ঢাকা শহর বসে পাই পরিবহনের মাধ্যমে। বিদেশে উৎপাদিত হয়, পরিবহনের মাধ্যমে পেয়ে থাকি। আমরা সবগুলা আলু, টমেটো, পেঁয়াজ যা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সবগুলা পণ্য পরিবহনের মাধ্যমে পেয়ে থাকি। গুদামজাতকরণ পণ্যের কাল বা সময়গত অসুবিধা দূর করে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় উৎপাদিত পণ্যগুলো গুদামজাতকরণের মাধ্যমে সারা বছর আমরা ব্যবহার করতে পারি। ডিটেলস আলোচনা করলে অনেক বেশি হয়ে যাবে সময়। প্রমিতকরণ আর পর্যায়িতকরণটা কি, জিনিসটা বোঝো। প্রমিতকরণ হলো পণ্যের আকার, আকৃতি, গুণ, মান, স্বাদ এটার উপর ভিত্তি করে পণ্যের মূল্য ঠিক করা, সেটা হলো প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ কি, একটা পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা, সেটা হলো পর্যায়িতকরণ। প্রমিতকরণ সহজ কথা, পণ্যের গুণগত মান বজায় রাখা, আর পর্যায়িতকরণ একটা পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা। এখান থেকে প্রশ্ন আসতে পারে, পর্যায়িতকরণ করলে ব্যবসা কি লাভ হয়? সহজে বিক্রি করা যায়, সহজে বেশি মুনাফা হয়। আমাদের যখন আমের সিজন আছে, আমরুপালি আম একটা 150 টাকা, একটা 200 টাকা কেজি, একটা 180 টাকা কেজি, একটা 150 টাকা কেজি, একটা 100 টাকা কেজি, তাহলে গুণগত মানের মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে। মুরগীকরণ জিনিসটা কি, একটা পণ্য বিভিন্ন ধরনের ধুলাবালি হাত থেকে রক্ষা করার জন্য, জনগণকে আকর্ষণ করার জন্য চতুর্দিকে যে কাভারটা দেয়া হয়, সেটাই মুরগীকরণ। পরীক্ষা আসতে পারে মুরগীকরণের গুরুত্ব বা মুরগীকরণ করলে কি লাভ। পণ্যটা নষ্ট হয় না, পণ্যটা আকর্ষণীয় হয়, পণ্যটা সহজে হস্তান্তর করা যায়, সংরক্ষণ করা যায়, বেশি পরিমাণে মুনাফা অর্জিত হয়। বাজার প্রসারণ মানে কি, পণ্য সামগ্রী চাহিদা অনুসারে পণ্য উৎপাদন করা এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া, এগুলোর সাথে বাজার প্রসারণ। ব্যবসার গুরুত্ব, ভূমিকা, প্রয়োজনীয়তা, সুবিধা একই জিনিস। আমি সব একবারে শর্টকাটে বলি, যেমন সহজে বোঝো। ব্যবসায়ের মধ্যে 1 নম্বরে বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। যারা বেকার আছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, তারা কোনো চাকরি পাচ্ছে না, তারা কি করতে পারে, ছোট একটা ব্যবসা দিয়ে তাদের বেকার কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। জীবনযাত্রার মান উন্নয়ন এটিও প্রশ্ন। ব্যবসার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন হয়। কিভাবে উন্নয়ন হয়? একটা জিনিস দেখো, তুমি যখন টাকা পয়সা ইনকাম করবা, তখন তোমার যা মন চায়, তোমার যত চাহিদাগুলো আছে, যত অভাবগুলো আছে, সেগুলো পূরণ করতে পারবা। যখন অভাবগুলো পূরণ করতে পারবা, তখন তোমার অটোমেটিক জীবনযাত্রার মান উন্নয়ন হয়। ব্যবসার মাধ্যমে কি হয়, আয় বৃদ্ধি হয়, ভোগ বৃদ্ধি হয়। এইভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয় থাকে। আয় বাড়ে এবং ভোগও বাড়ে। টাকা ইনকাম বেশি করলে ভোগও বেশি করা যায়। তারপরে কি, সামাজিক মর্যাদা বৃদ্ধি। তুমি যদি বেকার না থেকে কাজ করো, সবাই তোমাকে সম্মান করবে। সরকারের রাজস্ব বৃদ্ধি, যখন ব্যবসা করবা বা টাকা পয়সা ইনকাম করবা, সরকারকে ট্যাক্স দিবে, এতে করে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। উপকরণের সুষ্ঠু ব্যবহার, ব্যবসার মাধ্যমে তোমার টাকা পয়সা আছে, এটা সঠিক ব্যবহার হয়। তোমার কাছে অনেক জিনিসপত্র, কাঁচামাল, যন্ত্রপাতি আছে, ব্যবসার মাধ্যমে এগুলোর সঠিক ব্যবহার হয়। ব্যবসার মাধ্যমে আমরা উন্নত প্রযুক্তি, আমাদের দেশে আছে, উন্নত প্রযুক্তিগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি। একটা ভিডিওর মধ্যে পুরো একটা অধ্যায় দেওয়াটা পসিবল না। বইয়ের মধ্যে দেখো মিনিমাম 20-30টা পেজই আছে, যেটি তোমাদের পড়তে 4 ঘন্টা লাগবে। আমি আর কি করবো, শর্টকাটে দেওয়ার চেষ্টা করতেছি, তাও ইনশাল্লাহ কমন পড়বে, কনফিডেন্টলি বলতেছি। সামাজিক ব্যবসা কি, অর্থাৎ যে ব্যবসায় 2 বা ততোধিক ব্যক্তি মূলধন সরবরাহ করে, কিন্তু প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়। প্রধান উদ্দেশ্য দেশের উন্নয়ন করা, জনকল্যাণ করা, দারিদ্রতা দূর করা, সেটা হলো সামাজিক ব্যবসা।
অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার গুরুত্ব কেন? আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়ন করতে হলে তো ব্যবসা করতে হবে। ব্যবসা যদি না করে বেকার থাকো মানুষ, তাহলে কি দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে? বারবার বলি, যেটি আসবে খ নম্বরে তোমরা আগে কি করবা, সংজ্ঞাটা দিয়ে তারপরে সুন্দরভাবে বানিয়ে লিখবা, তাহলে তো ফুল মার্কস পেয়ে। সময় পরীক্ষায় প্রশ্ন আসে, বীমা কিভাবে ঝুঁকিগত প্রতিবন্ধকতা বা অসুবিধা দূর করে? মানুষের জীবন ও সম্পত্তির যে সকল ঝুঁকি আছে তাদের বিপক্ষে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে সাধারণত বীমা। তুমি একটা কোম্পানিতে বীমা করলা, বীমা করার পরে যদি তোমার ক্ষতি হয় তাহলে কিন্তু বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। এটা তোমাকে প্রিমিয়ামের বিনিময়ে একটা নির্দিষ্ট সময়ে তোমাকে প্রিমিয়াম দিতে হবে। প্রিমিয়াম দেওয়ার পর যেটার জন্য বীমা করো ওইটার ক্ষতি হলে তার কোম্পানি কি করে, ক্ষতিপূরণ দিয়ে থাকে। সামাজিক ব্যবসা সম্পর্কে এর আগেও বলেছি, অনেক ইম্পর্টেন্ট। সামাজিক ব্যবসার গুরুত্ব কেন, সামাজিক ব্যবসা বিভিন্ন ধরনের ব্যবসা থেকে ভিন্ন কেন, এরকম প্রশ্ন আসতে পারে। এর আগেই বলছি, কারণ এই ব্যবসার প্রধান উদ্দেশ্য কি, দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, জনকল্যাণ করা, দারিদ্রতা দূর করা, মুনাফা অর্জন নয়। তাহলে সব ব্যবসার কিন্তু প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা, তাই এটা কি আলাদা থাকে? সো আমি যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বারবার যদি শুনো তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবা। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।